জয় না হও প্রত্যেকে। আজকে আমাদের এলসিএম আর এইচসিএফ এর অঙ্ক কমপ্লিট করব আমরা। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের কাছে দেওয়া ছিল হোমওয়ার্ক হিসাবে। আর এটা বলা ছিল যে কজনা আছো যে এই অঙ্ককে সলভ করতে পারো। কেউ কি আছো যে অঙ্কটাকে সলভ করতে পেরেছো? জানাবে। জয়েন হও প্রত্যেকে। কেউ কি আছো যে অঙ্কটাকে সলভ করতে পেরেছো? কেউ কি অঙ্কটাকে সলভ করতে পেরেছো? কমেন্ট করো। আমি কমেন্টে আগে জানাও যে হচ্ছে অঙ্কটা সলভ করতে পেরেছো কি পারোনি। তারপর আমি ওয়েট করব। আর তারপরে তোমরা হচ্ছে জানাবে যে কি ওয়েতে তোমরা সলভ করেছো। আগে কমেন্ট করো যে তোমরা এটাকে সলভ করতে পেরেছো কি পারোনি। অঙ্কটাকে সলভ হয়েছে এটা জানাও যে অঙ্কটা সলভ হয়েছে কি হয়নি। আগে এটা জানাও। মানে অঙ্কটা নিয়ে ভেবেছো তো বাড়িতে প্রত্যেকে? কত কত নাম্বার আমাদের হোমওয়ার্ক ছিল? 67, আর যতদূর মনে পড়ছে 63 এরকম কিছু আমাদের হোমওয়ার্ক ছিল। আর 2 মিনিট সময় দেবো, দ্রুত জানাবে। না হলে আমি অঙ্কটাকে আমি শুরু করে দেবো সলিউশন করা। আর আজকে প্রত্যেকে জানো যে লেডি কনস্টেবলের আমাদের হচ্ছে নোটিফিকেশন বার হয়ে গিয়েছে। সুতরাং প্রত্যেকে যারা যারা মেয়েরা রয়েছে একদম সিরিয়াস হয়ে যাও। আর সিরিয়াস হয়ে একদম মেয়েরা সিরিয়াস হয়ে যাও আর সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করে দাও। কারণ লেডি কনস্টেবল অনেক বছর পরে বার হলো। আর এখানে কিন্তু হিউজ হিউজ অপরচুনিটি থাকবে। যে মেয়েদের হাইট আছে তারা একেবারে মানে এই অ্যাপ্লিকেবল যারা যারা রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে, তারা পুরোপুরি রেডি হও হচ্ছে লেডি কনস্টেবলের জন্য। কোনো পরীক্ষার দিকে তাকাবে না, পুরোপুরি লেডি কনস্টেবলের দিকে তাকাও, ফোকাস করো আর পড়া শুরু করো। দেখো আরামসে সিলেকশন হয়ে যাবে যদি সামান্য একটু পড়াশোনা করো তো। লেডি কনস্টেবল যেটা আজকে নোটিফিকেশন বার হয়েছে। কোশ্চেনে চলে আসছি। ঠিক আছে সুমন, কোশ্চেনের দিকে আমি চলে আসছি। আর আমি তোমাদেরকে এবার বোঝানোর চেষ্টা করছি কি কি খেলা বলেছে। অঙ্কটার আমি পড়ছি না, কারণ লাস্ট ডেতে আমরা এটাকে পড়েছি আর এটাকে বুঝেছিলাম সুন্দর ওয়েতে। তো এখানে থাকছে কোশ্চেন। এবার আমরা সলভ করা শুরু করি অঙ্কটাকে। তিনটে নাম্বার আছে, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 73, আর একটা হচ্ছে 97। তিনটে নাম্বার। আচ্ছা সন্তোষ কিছু লিখেছে দেখি। সন্তোষ লিখেছে 1 ইউনিট ইন্টু এইচসিএ প্লাস 1, 3 ইউনিট ইন্টু এইচসিএফ ইন্টু 1, 4 ইউনিট ইন্টু এইচসিএফ প্লাস 1। এইভাবে হয়েছে। অনেক কাছে চলে গিয়েছো সন্তোষ। খুব ভালো। অনেক 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 কাছে গিয়েছো। খুব ভালো এটা। ঠিক আছে। খুব খুব ভালো হয়েছে সন্তোষ, যেটা ট্রাই করেছো। এতটা কাছে চলে গিয়েছো, এটা দেখেই আমি প্রচন্ড খুশি সন্তোষ। ঠিক আছে। এবার আমরা বোর্ডের দিকে আসি। একদম ক্লোজে চলে এসছো আর ঠিক করেছো। শুধুমাত্র আর সামান্য একটু মডিফাই করতে হবে, যেটাকে আমি করে দিচ্ছি। প্রশংসার যোগ্য সন্তোষ তুমি আজকে। ঠিক আছে, কোশ্চেনে চলে আসছি কি কি রয়েছে। তিনটি নাম্বার রয়েছে স্যার। প্রথমটা রয়েছে 25, দ্বিতীয়টা রয়েছে স্যার আমাদের 73, আর তৃতীয় নাম্বারটা আমাদের রয়েছে 97। এই তিনখানা নাম্বার আমাদের কাছে দিয়ে রেখেছে। তুমি বলে হ্যাঁ স্যার এই তিনটে নাম্বার আমাদেরকে দিয়েছে। এবার এই তিনটে নাম্বারকে যদি আমি বলি যে এর কঙ্কালকে খুঁজে বাইরে বার করো, এর কঙ্কালের পরিমাণ পরিণামটা কি হবে, অ্যান্সার কি আসবে স্যার? 25 মানে একটা নাম্বার আছে, এই নাম্বারের মধ্যে এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার 1 আছে। স্যার দ্বিতীয় নাম্বারের মধ্যে এইচসিএফ ইন্টু
কো প্রাইম নাম্বার 2 আছে। তৃতীয় নাম্বার স্যার এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার 3 আছে। এটাই তো কেস, এছাড়া কি আর কেউ আছে? এছাড়া কি আর কেউ আছে? তুমি বলে হ্যাঁ স্যার, এছাড়া আরো আরেকজন আছে, সেটা হচ্ছে সেম রিমাইন্ডার। বলেছে প্রত্যেকটাতে কি আছে স্যার? সেম রিমাইন্ডার আছে। মানে একটা বড় নাম্বার আছে। কোশ্চেনে কি বলেছে আরেকবার বলে দিই, একটা বড় নাম্বার আছে, হ্যাঁ স্যার, যাকে দিয়ে যদি তুমি 25কে ভাগ করো, তবে একটা যে রিমাইন্ডার এখানে পড়ে থাকছে, যে রিমাইন্ডার এই জায়গাতে আছে, এটা ধরলাম যে একটা রিমাইন্ডার, এই রিমাইন্ডার এখানে আছে, এই নাম্বার দিয়েই যদি স্যার তুমি হচ্ছে 73কে ভাগ করো, তবে আবার সেম রিমাইন্ডার নামবে। তার মানে এখানে যে রিমাইন্ডার, এখানেও সেম রিমাইন্ডার, তৃতীয়তেও স্যার সেম রিমাইন্ডার হবে, হ্যাঁ না? তাহলে কি আমি এইখানকার ল্যাঙ্গুয়েজ কি এটা বলতে পারি 25-এর মধ্যে শুধু এইচসিএফ ইন্টু কোপ্রাইম 1 আছে? উত্তর হচ্ছে না স্যার, কোপ্রাইম একদম একদম সুমন কারেক্ট বলেছো, এর মধ্যে প্লাস দিয়ে আমি এটা বলতে পারি যে সেম রিমাইন্ডার আছে, বলতে পারি এটা সেম রিমাইন্ডার। তোমরা বললে হ্যাঁ স্যার। এবার 73-এর মধ্যে কি আছে স্যার? প্লাস দিয়ে সেম রিমাইন্ডার আছে, এখানে যত রিমাইন্ডার আছে এখানেও তত রিমাইন্ডার যোগ আছে। আর তৃতীয় নাম্বারেও স্যার একদম সেম কেস স্যার, এখানেও সেম রিমাইন্ডার কিন্তু রয়েছে। এটা হচ্ছে নাম্বারগুলোর কঙ্কালের বৈচিত্র্য, নাম্বারগুলোর কঙ্কাল হচ্ছে এটা। লাস্ট ডেতে আমরা এই জিনিস নিয়ে ডিসকাশন করেছিলাম একটা ম্যাথ নিয়ে, আর আমি বলেছিলাম এরই আপগ্রেডেড ভার্সন তোমরা কিছুক্ষণ পরে পাবে, আর এটাই ছিল তার আপগ্রেডেড ভার্সন। এবার অঙ্কটাই আসি, যে অঙ্কটাই বাকি স্টুডেন্টরা কিভাবে সলিউশন করে সেখানে দেখে নিই। বাকি স্টুডেন্টরা বলে যদি তিনখানা নাম্বার থাকে, কটা নাম্বার আছে স্যার? তিনটে নাম্বার আছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, আর রয়েছে থার্ড নাম্বার। তো যদি স্যার এরকম কেস থাকে, তখন আপনি কি করে এর অ্যান্সার করবেন, কি করে এই কোশ্চেনের অ্যান্সার করবেন, সেটা হচ্ছে ওরা কিভাবে বলে সেটা আমি দেখাচ্ছি। ওরা বলে যে ফার্স্ট নাম্বারের থেকে আপনি একটা কাজ করবেন, যে হচ্ছে সেকেন্ড নাম্বারকে বিয়োগ করে দেবেন। অথবা আপনি এটাও করতে পারেন যে ফার্স্ট নাম্বারের থেকে আপনি থার্ড নাম্বারে বিয়োগ করলেন। অথবা এটাও পসিবল, আপনি সেকেন্ড নাম্বারের সাথে আপনি থার্ড নাম্বারে বিয়োগ করে দিলেন। যে কোনো কিছু পসিবল। এবার স্যার যেটা বিয়োগফল আসবে, তাহলে স্যার এখান থেকে আমি একটা কিছু বিয়োগফল পাবো, তুমি বলে হ্যাঁ স্যার। এখান থেকে আমি একটা কিছু বিয়োগফল পাবো, তুমি বলে হ্যাঁ স্যার। আবার এখান থেকেও আমি আর একটা কিছু বিয়োগফল পাবো, তুমি বলে হ্যাঁ স্যার। এই যে যে বিয়োগফলগুলো পাচ্ছি, এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি স্যার? এই যে যে এই একটা, এই যে যে দুটো, আর এই যে যে তিনটে নাম্বার আছে, এর যদি এইচসিএফ বাইরে বার করে নাও, এর যদি এইচসিএফ বাইরে বার করে নাও, তাহলে কিন্তু তোমার যে লার্জেস্ট নাম্বারটা আছে, লার্জেস্ট নাম্বার মানে কি স্যার? যাকে দিয়ে ভাগ করছিলাম, সেই নাম্বারটা কিন্তু এদের এইচসিএফ করলে বেরিয়ে যাবে। কোশ্চেনে এইটা সমস্ত স্টুডেন্ট এটা করে, ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বারে বিয়োগ করে, ফার্স্টের থেকে থার্ড, আবার সেকেন্ডের সাথে থার্ড বিয়োগ করে, তারপরে স্যার যে তিনটে নাম্বার বাইরে বার হলো তার এইচসিএফ বাইরে বার করে নেয়, আর বলে যে এটা আমার অ্যান্সার। আমি বললাম যে একদম ঠিক করো তোমরা, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আমার একটা বড় প্রশ্ন হচ্ছে, তুমি কেন ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড বিয়োগ করো? কেন স্যার সেকেন্ডের থেকে থার্ড বিয়োগ করো? আর কেন স্যার ফার্স্টের সাথে থার্ড বিয়োগ করো? এটা কেন করো? এই যে যে বিয়োগগুলো আছে, এই বিয়োগগুলো তুমি কেন করো এটা আমাকে জানাও। তো সেই সময় কি হয়ে যাবে, সবাই এটাই অ্যান্সার দেবে, স্যার এটা আমি জানি না কেন বিয়োগ করা হয়, কিন্তু এটা জানি যে বিয়োগ করা হয়। আমরা একটা কাজ করব, ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বার যেটা সবাই বিয়োগ করে, তাকে আমরা হচ্ছে এইখানে হচ্ছে তার কঙ্কালটাকে লেখার চেষ্টা করি, যে কি রকম ভাবে লেখা যেতে পারে। তাহলে স্যার ফার্স্ট নাম্বারে কি আছে আমার? ফার্স্ট নাম্বারে আছে এইচসিএফ আছে, ইনটু দিয়ে কো প্রাইম নাম্বার 1 আছে, প্লাস দিয়ে সেম রিমাইন্ডার আছে। তুমি বলে হ্যাঁ স্যার। এর থেকে আমি বিয়োগ করব কাকে স্যার? সেকেন্ড নাম্বারকে আমি বিয়োগ করব, সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার মানেও স্যার এইচসিএফ ইনটু কো প্রাইম নাম্বার 2 স্যার, হ্যাঁ স্যার, প্লাস দিয়ে সেম রিমাইন্ডার, হ্যাঁ কিনা? দেখো তো তাহলে আমি কি করলাম, এখানে ফার্স্ট নাম্বার ছিল, আর এটা কি ছিল স্যার? সেকেন্ড নাম্বার ছিল, এই দুজনকে আমি বিয়োগ করলাম। আচ্ছা স্যার, আপনি যদি এটাকে বিয়োগ করেন তাহলে স্যার কি হয়? এটাকে যদি বিয়োগ করেন তাহলে কি হয়, চলো চেক করি বিয়োগ করলে কি হয়। তো বিয়োগ সবার আগে হচ্ছে যেটা আমার ব্র্যাকেট আছে, ব্র্যাকেটকে তুলি। তো আমার লেখা আছে এইচসিএফ
ইন্টু কো প্রাইম নাম্বার 1 লেখা আছে প্লাস দিয়ে সেম রিমাইন্ডার লেখা আছে মাইনাস দিলাম, তারপরে এইচসিএফ লিখলাম ইন্টু কো প্রাইম নাম্বার 2 লিখলাম। এবার বলো তো এই মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে? তুমি বলে যে স্যার এটা মাইনাসে পরিণত হবে। আর এবার এইটুকখানি জিনিস কমপ্লিট হয়ে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি যে স্যার এখানে সেম রিমাইন্ডারের আগে কি লেখা আছে প্লাস, এখানে সেম রিমাইন্ডারের আগে কি আছে স্যার মাইনাস আছে। তার মানে সেম রিমাইন্ডারের আগে প্লাস, সেম রিমাইন্ডারের আগে মাইনাস আছে, তার মানে এই প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে স্যার এই যে যে সংখ্যা দুটো পড়ে আছে এখান থেকে কি তৈরি হলো স্যার? এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার তৈরি হলো একটা, এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার মাইনাস দিয়ে এইচসিএফ এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার 2 তৈরি হলো। হ্যাঁ কিনা? ব্যাপারটা বুঝতে পেরেছি। তার মানে দেখো হচ্ছে কেসটা কি দাঁড়াচ্ছে, এবার যে নাম্বারটা এখানটায় রেডি হচ্ছে আর যে নাম্বারটা এখানটায় রেডি হচ্ছে, যে নাম্বারগুলো এখান থেকে রেডি হচ্ছে সেই নাম্বারটা কেমন নাম্বার আমাকে ভেবে চিন্তে বলো। এখানে কি আর সেম রিমাইন্ডার, এর এই যে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের সাথে কি আর কোনো রিমাইন্ডার আছে? এই যে যে নাম্বারটা আছে, এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারের সাথে কোনো রিমাইন্ডার যোগ আছে? এই যে যে নাম্বারটা আছে এর সাথে কোনো রিমাইন্ডার যোগ আছে? উত্তর হচ্ছে না স্যার, কারণ সেম রিমাইন্ডার আর সেম রিমাইন্ডার কি হয়ে গিয়েছে স্যার? কেটে গিয়েছে। তো এটাই ছিল আমার উদ্দেশ্য। প্রথম নাম্বারের সাথে দ্বিতীয় নাম্বার বিয়োগ করলে দেখো এখানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় ছিল, কারা কারা ছিল স্যার? 75 ছিল, 73 ছিল, 97। আমি বললাম যে এই তিনজনের এইচসিএফ বার করে দাও তাহলে তো অ্যান্সার হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে না স্যার হবে না, কারণ এদের মধ্যে একটা রিমাইন্ডার আছে, এখানেও একটা রিমাইন্ডার যোগ আছে আর এখানেও একটা রিমাইন্ডার যোগ আছে। তো সবার প্রথমে তোমার কেসটা কি? রিমাইন্ডারকে বিয়োগ করা। কিন্তু এইখানে কি বলা আছে যে রিমাইন্ডার কত? শুধু বলা আছে সেম রিমাইন্ডার আছে, কিন্তু রিমাইন্ডার কত বলা নেই। যদি রিমাইন্ডার থাকতো তবে আমরা ডাইরেক্ট 25-এর থেকে ওটা বিয়োগ করতাম, 73-এর সাথে ডাইরেক্ট ওটা বিয়োগ করতাম। কিন্তু এখানে কি বলেছে? সেম রিমাইন্ডার। আর সেম রিমাইন্ডার যেহেতু স্যার, তার মানে এবার আমাকে কি করা যেতে পারে এটাকে আমার হচ্ছে ভাবার প্রশ্ন। তো আমরা দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্ট কি করে? প্রথমের সাথে দ্বিতীয় বিয়োগ করে, দ্বিতীয়র সাথে তৃতীয়, ফার্স্টের সাথে তৃতীয় বিয়োগ করে। আমি বললাম যে কেন বিয়োগ করে এরকম? কি ব্যাপার আছে? তো ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে স্যার, যেটা সেম রিমাইন্ডার আছে, যারা রিমাইন্ডার আছে রিমাইন্ডারকে কাটার জন্য এরা ব্যবহার করেছে। এখানে ফার্স্টের সাথে সেকেন্ড কেন বিয়োগ করলাম স্যার? এখানে রিমাইন্ডার ছিল আর এখানেও রিমাইন্ডার ছিল, এই দুটো রিমাইন্ডারকে কেটে দেওয়ার জন্যই স্যার আমি এদের দুজনকে বিয়োগ করেছি। ব্যাপার বুঝতে পেরেছি? একবার যদি রিমাইন্ডার চলে যায়, এর আগের দিনের অঙ্কে আমরা দেখেছি একবার যদি রিমাইন্ডার না থাকে স্যার, আর কি কেউ তোমাকে ট্রাভেল দেবে? এবার তো এইচসিএফ ডাইরেক্ট ডাইরেক্ট তোমার কাছে চলে আসবে। হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার, এবার এইচসিএফ আমার ডাইরেক্ট ডাইরেক্ট চলে আসবে। তাহলে এখানে যদি নাম্বারটা কিরকম তৈরি হলো দেখে নিই এবার। এইচসিএফ কমন নিয়ে নিলাম, ইন্টু কো প্রাইম নাম্বার 1 তৈরি হলো মাইনাস দিয়ে কো প্রাইম নাম্বার কত হলো স্যার? 2 হলো। তো এটা আমার কি গেল? এটা হচ্ছে প্রথমটা, যেটাকে আমি এই যে যে গোলটা করেছি এটা হচ্ছে এই গোলটার মান। এবার যদি ফার্স্টের সাথে স্যার তৃতীয় বিয়োগ করতে, স্যার যদি আপনি ফার্স্টের সাথে যদি আপনি তৃতীয়কে বিয়োগ করতেন তবে কি হতো? চলে আসি চেক করি। ফার্স্টের সাথে তৃতীয় বিয়োগ করলে সেম কেস হতো আমার, এই সেম রিমাইন্ডার কাটতো। তুমি বলে স্যার একবার চেক করিয়ে দিন। বললাম যে ঠিক আছে। ফার্স্ট নাম্বার মানে স্যার এইচসিএফ ছিল, কো প্রাইম নাম্বার 1 ছিল, প্লাস দিয়ে স্যার সেম রিমাইন্ডার ছিল, ঠিক বলছি তো? হ্যাঁ। তুমি বললাম যে এর সাথে বিয়োগ করলাম, এবার আমি আর ব্র্যাকেট দিচ্ছি না যেহেতু তোমরা বুঝে যাবে। এইচসিএফ থার্ড নাম্বার মানে কো প্রাইম নাম্বার 3 আছে, কো প্রাইম 3 আছে, প্লাস দিয়ে সেম রিমাইন্ডার। এবার বলো যেটা প্লাস আছে সে কি প্লাস থাকবে? উত্তর হচ্ছে না স্যার, এ প্লাস থাকবে না, এ শুধু কি হয়ে যাবে স্যার? এ হয়ে যাবে মাইনাস। এবার দেখো সেম রিমাইন্ডার প্লাস, সেম রিমাইন্ডার কি হয়ে গেল স্যার? মাইনাস হয়ে গেল আর এরা উড়ে গেল। এবার দেখো তো এখান থেকে কমন নিলে কি চলে আসবে স্যার? এইচসিএফ কমন চলে আসবে, চলে আসবে কো প্রাইম 1 মাইনাস কো প্রাইম 3। ব্যাপারটা বুঝতে পেরেছি? তাহলে দেখে রাখো, তার মানে এই নাম্বারটা এটা তৈরি হলো, আর এইদিকে যে নাম্বারটা আছে এই নাম্বারটা তৈরি হলো স্যার হচ্ছে এটা। এবার এই দুজনের যদি স্যার আমি এইচসিএফ বাইরে বার করি, এবার এই দুজনের যদি আমি এইচসিএফ বাইরে বার করি, দেখো তো অ্যাকচুয়াল এইচসিএফ বাইরে বেরিয়ে আসবে কিনা? তুমি বলে হ্যাঁ স্যার, এবার অ্যাকচুয়াল এইচসিএফ বাইরে বেরিয়ে আসবে। আর অ্যাকচুয়াল এইচসিএফ যদি বাইরে বেরিয়ে আসে ব্যাস আমার খেল খতম, আমি তো অ্যাকচুয়াল এইচসিএফ এর খোঁজ করছিলাম। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে স্যার 25, 73 আর 97 থেকে অ্যাকচুয়াল এইচসিএফ বাইরে বার হবে না? আমি বললাম যে বাইরে বার হবে না, এর কারণ হচ্ছে এর সাথে কি যোগ আছে? রিমাইন্ডার যোগ আছে, রিমাইন্ডার যোগ আছে স্যার, রিমাইন্ডার যোগ আছে। আগের দিন আমরা একটা অঙ্ক করেছিলাম না এরকম? আগের দিন আমরা এই টাইপের একটা অঙ্ক করেছিলাম না, যেমন হচ্ছে 1657 আর হচ্ছে 2037, আর রিমাইন্ডার কত? 6 আর 5, রিমাইন্ডার বিয়োগ করে আমরা করছিলাম।
কিন্তু স্যার রিমাইন্ডার যদি থেকে থাকে এইচসিএফ কেন করতে পারছিলাম না? কারণ স্যার রিমাইন্ডার যোগ আছে। আগে রিমাইন্ডারকে হাটাও আর তারপরে স্যার তার এইচসিএফ বাইরে বার করো। দেখো আমি এটাই করেছি। স্যার 25 এর মধ্যে থেকে রিমাইন্ডার হাটিয়েছি, 73 থেকে রিমাইন্ডার হাটিয়েছি আর 97 থেকে রিমাইন্ডার হাটিয়েছি। কিন্তু রিমাইন্ডার এবার ডাইরেক্ট দেওয়া নেই। তাই স্যার আমি একটু ক্রিয়া আর কৌশল করে হচ্ছে আমি কি করলাম, রিমাইন্ডারকে কাটলাম। আর আমার কৌশলটা কি ছিল স্যার? প্রথমের সাথে দ্বিতীয় বিয়োগ করো অথবা দ্বিতীয়র সাথে তৃতীয় অথবা প্রথমের সাথে তৃতীয় বিয়োগ করো। আর তাহলেই আমার রিমাইন্ডার কিন্তু স্যার কি হয়ে যাবে? রিমাইন্ডার কিন্তু স্যার কেটে যাবে। আমার রিমাইন্ডার কি হয়ে যাবে স্যার? রিমাইন্ডার কিন্তু কেটে যাবে। আর রিমাইন্ডার কেটে গেলে ব্যাস খেল খতম। এবার যখন আমি এইচসিএফ বাইরে বার করব, ব্যাস আর আমার কোনো যায় আসে না। রিমাইন্ডার থাকলে কমন নিতে পারবো না একদম। সেই ক্ষেত্রে আমার এইচসিএফটা অন্য টাইপের এইচসিএফ বাইরে বার হয়ে যাবে। কারণ রিমাইন্ডার এক্সেস জিনিস আমার সাথে যোগ আছে কিছু। ব্যাপারটা আশা করছি বোঝাতে পেরেছি। এবার অঙ্কটার সলিউশনের দিকে আমি চলে আসি। স্যার অঙ্কটাকে আপনি সলিউশন করবেন কি করে? 25, 73 আর 97। 25, 73 আর 97 কে আরেকটু ছোট করে নিই, অসুবিধা কি আছে? 25, 73 আর 97। আমার কাছে ৩ টে নাম্বার আছে 25, 73 আর 97। আমি বললাম যে এদেরকে বিয়োগ করো। আমি বললাম যে এদেরকে বিয়োগ করো। প্রথমের সাথে দ্বিতীয় বিয়োগ করো, প্রথমের সাথে তৃতীয় বিয়োগ করো, আবার দ্বিতীয়র সাথে স্যার তৃতীয় বিয়োগ করো। তাহলেই স্যার খেল খতম হয়ে যাবে। আর যদি আমি বিয়োগ করি 25 এর সাথে স্যার 73, আমি লিখে লিখে করি। একটা নাম্বার আছে স্যার 25, আরেকটা নাম্বার আছে স্যার 73, আরেকটা নাম্বার কত আছে 97। আমি বললাম যে প্রথমের সাথে আমি দ্বিতীয়কে যদি বিয়োগ করি তবে বিয়োগফল কত হয়ে যাবে? এখানে দেখতে পেলাম যে 13 আছে, 8 দাঁড়াচ্ছে আর এখানে দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে 6 আছে, তার মানে হচ্ছে 48। স্যার আমি যদি প্রথমের সাথে যদি স্যার আমি তৃতীয় নাম্বারকে বিয়োগ করতাম তবে কি হতো? তবে আমি দেখতে পেলাম এখানে কত পড়ে আছে স্যার? 2 পড়ে আছে। আর এখানে কত পড়ে আছে স্যার? এখানে পড়ে আছে 7 পড়ে আছে, 72। যদি স্যার আমি দ্বিতীয়র সাথে তৃতীয়কে বিয়োগ করতাম তবে কি হয়ে যেত স্যার? এখানে দেখতে পেলাম যে পড়ে আছে 4 আর এখানে পড়ে আছে 2, 24। তার মানে আমি ৩ টে নাম্বার পেলাম। একটা নাম্বার হচ্ছে 24, একটা নাম্বার হচ্ছে স্যার 48, আর একটা নাম্বার হচ্ছে স্যার 72। 24, 48 আর 72। এবার আমাকে ভেবেচিন্তে বলো তো এই যে নাম্বারগুলো তুমি পেলে, এই নাম্বারের মধ্যে কি আর কোনো রিমাইন্ডার আছে? উত্তর হচ্ছে না স্যার, কোনো রিমাইন্ডার নেই। আর রিমাইন্ডার যদি না থাকে তুমি এবার অ্যাকচুয়াল এইচসিএফ কিন্তু পেয়ে যাবে। এই যেটা চেয়েছে না দ্য লার্জেস্ট নাম্বার, এটাকে তার মানে তুমি এবার পিওর ভাবে পেয়ে যাবে। তাহলে স্যার এর মধ্যে থেকে হাইয়েস্ট কত কমন যেতে পারে স্যার? 24 এখানে আছে, 24 এর মধ্যেও, 24 এর মধ্যেও। তার মানে সবথেকে হাইয়েস্ট কমন কত যাবে স্যার? 24। তার মানে 24ই আমার কি দাঁড়িয়ে যাবে স্যার? এইচসিএফ, অথবা 24ই হয়ে যাবে আমার লার্জেস্ট নাম্বার। যাকে দিয়ে যদি আমি 25 কে ভাগ করতাম তবে আমার ভাগশেষ যত দাঁড়াবে, মানে 1 ভাগশেষ দাঁড়াচ্ছে। এই 24 কে দিয়েই যদি আমি ভাগ করি স্যার 73 কে, তখন আমার ভাগশেষ কত দাঁড়াবে স্যার? 1 দাঁড়াবে। এই 24 কে দিয়ে যদি স্যার আমি 97 কে যদি আমি ভাগ করি তবেও কিন্তু আমার ভাগশেষ কত দাঁড়াবে স্যার? 1 দাঁড়াবে। আর কোশ্চেন এটাই বলেছিল যে সেম রিমাইন্ডার। কোশ্চেনে এটাই বলেছিল, কি বলেছিল যে সেম রিমাইন্ডার। এবার আমি তো জানি না সেম রিমাইন্ডার কত। আমি কি জানি যে সেম রিমাইন্ডার কত? যদি জানাই থাকতো তাহলে স্যার এত হেডেকের কিছু ছিল না। সেম রিমাইন্ডার বিয়োগ করতাম আর অ্যান্সারে ক্লিক করে দিতাম। কিন্তু আমাকে রিমাইন্ডার কত সেটা বলেনি। তার মানে রিমাইন্ডার আমার জানা ছিল না। আর রিমাইন্ডার যদি জানা না থাকে আবার রিমাইন্ডারকেই আমার উড়াতে হবে স্যার, এটা একটু ব্রেনগত টাইপের ব্যাপার চলে এলো। ঠিক আছে? আর যার প্র্যাকটিক্যাল আর একেবারে একেবারে হচ্ছে ভিতরের জিনিস হচ্ছে স্যার এটাকে খুব ভালো করে মাথায় রাখো। কোনোদিনও তোমাকে কোনো অঙ্ক ট্রাবল দেবে না, একটুখানি বিশ্বাস রেখো। ঠিক আছে? আর এই লেভেল যদি জানো, মনে রেখো অনেক বড় বড় ব্যক্তিরা রয়েছে যারা এটাকে ভাবতে পর্যন্ত পারবে না যে ভিতরে কি কি কেস হয়েছে। অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে যারা এটাকে ভাবতে পারবে না যে এর ভিতরে কি কি কেস হয়েছে। প্রত্যেকে বলবে যে এইচসিএফ কি করে বাইরে বার করে, অথবা এই রকমের যদি কোনো সময় অঙ্ক পাও যেখানে 3 টে নাম্বার দেওয়া আছে আর বলেছে যে 3টেতেই সেম রিমাইন্ডার আছে। আর যেই সেম রিমাইন্ডার আছে খাতা বার করো, যেই সেম রিমাইন্ডার তুমি দেখতে পারবে খাতা বার করো, আমি বলে দিচ্ছি ফর্মুলাটা কি হবে। সাথে সাথে তুমি কি করবে? ফার্স্টের সাথে সেকেন্ড বিয়োগ করে দেবে, সেকেন্ডের সাথে থার্ড বিয়োগ করে দেবে, আবার ফার্স্টের সাথে থার্ড বিয়োগ করে দেবে। তারপরে যে কোনো দুটো নেবে আর এইচসিএফ বাইরে বার করে নেবে। তুমি বলে যে বাহ, এটা তো খুব শর্টকাট।
এটাই অঙ্কের এটাই অ্যাকচুয়াল অঙ্কের ধাঁচ, কিন্তু উত্তর হচ্ছে না স্যার। অ্যাকচুয়াল অঙ্কের ধাঁচ হচ্ছে এটা, যে জিনিসটা আমাদের ম্যান্ডেটরি জানা দরকার, যে জিনিসটা আমাদের ম্যান্ডেটরি জানা দরকার, যেটা আমরা এখানে করেছি। ঠিক আছে, আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গিয়েছে। একটু জানাও তো কমেন্টস করে যে আমাদের ক্লিয়ার হয়েছে কিনা পুরো অঙ্কটা। এটা কেন আমি রিমাইন্ডারকে কাটলাম, কেন কাটলাম এটার উত্তর কিন্তু আগের দিন দেওয়া ছিল, তাই আমি এর উত্তর দিইনি। আমি জাস্ট এখানে বলেছি শুধুমাত্র রিমাইন্ডারকে হাঁটিয়েছি। আমার উত্তর জাস্ট এটা ছিল যে রিমাইন্ডারকে হাঁটিয়েছি। সন্তোষ, তুমি খুব ভালো জায়গায় গিয়েছো, খুব ভালোভাবে ভেবেছো, এটা দেখে আমি খুব খুশি। খুব ভালো সন্তোষ। এবার আমরা আরো আরেকটা অঙ্ক যেটাকে আমরা স্কিপ করে বেরিয়ে আসি, সেই অঙ্কে আমরা চলে আসি। কততে, এটা নয়, 63, 63 এই অঙ্কটা আমাদের বাকি ছিল। এই অঙ্কতে আমরা চলে আসি। ঠিক আছে, প্রত্যেকে যারা কমেন্টস করছো, ঠিক আছে, তোমরা বুঝছো, বোঝার চেষ্টা রয়েছে তোমাদের মধ্যে, এটা দেখেই আমি খুশি আর কি। দেখো, আবার সেম কেস বলেছে, সেম কেস বলেছে কিন্তু কোশ্চেন এবার একটু ঘুরিয়েছে। সেম কেস বলেছে কিন্তু কোশ্চেন ঘুরিয়েছে একটু। বলছে লেট এন বি দা গ্রেটেস্ট, লেট এন মানে হচ্ছে এন হচ্ছে একটা নাম্বার যেটা হচ্ছে গ্রেটেস্ট, সব থেকে বড় নাম্বার, যাকে দিয়ে যদি 1305, 4665 আর 6905 কে যদি ভাগ করা হয়, তবে সেম রিমাইন্ডার আসবে। কি আসবে স্যার? সেম রিমাইন্ডার আসবে। কিন্তু যদি এরকম বলা থাকতো যে রিমাইন্ডার কত, তাহলে কি কোনো ট্রাভেল দিত? না স্যার, বিয়োগ করতাম, রিমাইন্ডার হাঁটাতাম। কিন্তু স্যার এখানে আছে সেম রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার কত আমার তো জানা নেই, কিন্তু আমাকে রিমাইন্ডারকে হাঁটাতে হবে। আর রিমাইন্ডারকে হাঁটাতে গেলে মনে রাখবে এর সাথে এটাকে বিয়োগ করে দিলে তোমরা দেখতে পেলে ভিতরের জিনিসটা কি স্যার? সেম রিমাইন্ডার, সেম রিমাইন্ডার কেটে যায়। এটার মতো সেম রিমাইন্ডার আছে, বিয়োগ করে দিলে সেম রিমাইন্ডার কেটে যায়। ঠিক আছে, লাস্টের কোশ্চেনে কি বলেছে? দ্য সাম অফ দ্য ডিজিট অফ এন, বলছে এন যে লার্জেস্ট যে সংখ্যাটা ছিল, গ্রেটেস্ট যে সংখ্যাটা ছিল, তার এবার হচ্ছে ডিজিটের সাম কত সেটা জানতে চেয়েছে। তো সবার প্রথমে আমার কাজ কি স্যার? এই দুটোকে বিয়োগ করা। সবার প্রথমে আমার কাজ হচ্ছে এই দুটোকে বিয়োগ করা। কিভাবে বিয়োগ করবো? 5-এর থেকে 5 যদি চলে যায়, তবে স্যার আমার কত হলো? 0 হলো। এরপরে এখানে কত আছে? 6 আছে, 6 ডাইরেক্ট বসে গেল। এরপরে কত আছে স্যার? 6 আছে, 3 ডাইরেক্ট বসে গেল। এরপরে কত আছে? 3 বসে গেল। আর এখানে কত আছে? 4 আছে, 4-এর থেকে 1 বিয়োগ করলে কত হয় স্যার? 3। 3360 হয়ে গেল স্যার 1 আর 2 বিয়োগ করলে। এবার আমি একটু হচ্ছে 1 আর হচ্ছে 2 আর 3 কে একটু বিয়োগ করে দেখি তো কত হচ্ছে। বললাম যে 5-এর সাথে 5 চলে গেলে কত হয়ে গেল স্যার? 0। 5 ছিল, 5 আছে, 0 হয়ে গেল। এরপর এখানে বসে গেল 4 বসলো। হ্যাঁ স্যার, এখানে বসে গেল, এখানে আছে 8, তার মানে 2 হয়ে গেল। এরপর এখানে তো এটা আছে 2, 2 2 4 0, আর আছে 3 3 3 3 6 0। ব্যাস, দুটি বিয়োগফল করে দিলাম। বিয়োগফল করা মানেই স্যার কি হয়ে গেল? রিমাইন্ডার আউট। বিয়োগ করা মানে স্যার কি হয়ে গেল? রিমাইন্ডার কি হয়ে গেল আমার কাছে? রিমাইন্ডার কিন্তু আউট হয়ে গেল। ঠিক আছে, এবার আমার কাজ কি স্যার? আর কি বিয়োগ করবো স্যার? প্রথমের সাথে তৃতীয় কোনো দরকার নেই, যে কোনো দুটো বার করো, কারণ দুটোর মধ্যে থেকে এইচসিএফ বাইরে বার করলেই তো আমার খেল কমপ্লিট হয়ে যাবে। এই দুজনের মধ্যে যা যা এইচসিএফ আছে, তৃতীয়র মধ্যে তো সেম এইচসিএফ আছে, তাহলে দুটো বার করো, দুটো বার করে খেলো। তো এবার স্যার এইচসিএফ কি করে বার করব? দুজনের বিয়োগফল করো, তাতেও হবে, অথবা ভাগ করো, তাও চলবে। 2 2 4। এবার আমাকে বলে এই 0 0 লিখে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, তাহলে একে হাঁটিয়ে দিলাম 3 3 6। যদি আমি 1 দ্বারা যাই তবে কত হলো? 2 2 4। তার মানে স্যার এখানে 2 নামছে, এখানে 1 নামছে, আর এখানে কত নামছে স্যার? আবার 1 নামছে, 112। এবার রয়েছে 2 2 4। দেখো এটা পুরোপুরি কাটাকাটি যায়, তাই না? দ্বিগুণ করলে পুরোপুরি কাটাকাটি যায়। তার মানে 112 হয়ে গেল আমার এইচসিএফ। 112 কি হয়ে গেল স্যার? 112 হয়ে গেল এইচসিএফ। তাহলে স্যার কোথায় আছে 112? অপশন 2 এ নেই স্যার, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। প্রশ্ন হচ্ছে স্যার এখানে গ্রেটেস্ট নাম্বার কত জানতে চেয়েছিল? গ্রেটেস্ট নাম্বার তো 112 হলো, কিন্তু অপশনে নেই কেন? এটা হচ্ছে প্রশ্ন, অপশনে নেই কেন? উত্তর হচ্ছে স্যার অপশনে এই কারণে নেই, কারণ কোশ্চেনে জানতে চেয়েছিল যে সাম। সাম মানে স্যার যোগফল জানতে চেয়েছিল। কার যোগফল জানতে চেয়েছিল? এই যে যে গ্রেটেস্ট নাম্বারটা যেটা বেরিয়েছে, এইচসিএফ যেটা বার হয়েছে, ওর সাম জানতে চেয়েছে। এর সাম কত? 1 আর 1 এ 2, আর 2 আর 2 এ কত হচ্ছে স্যার? 4। তার মানে অপশন 1, অপশন এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, যার যোগফল কত স্যার? 4। দেখো খেলা বুঝলে কিনা, খেলা বুঝলে কিনা। এবার অনেকে বলবে যে স্যার আপনি তো স্যার বিয়োগই করেছেন। আরে বিয়োগ তো করতেই হবে,
বিয়োগ ছাড়া তুমি কিভাবে সেম রিমাইন্ডারকে ওড়াবে? কিন্তু ওদের বিয়োগ করা আর তোমার বিয়োগ করার মধ্যে অনেক তফাৎ থাকবে। ওরা তো কোনো সময় আইডিয়াই করতে পারবে না যে কাকে ওরা হাঁটালো, কেন বিয়োগ করলো, ওরা আইডিয়া করতে পারবে না। আর তুমি সেখানে পুরো লজিক্যালি বলবে যে দুজনকে যদি বিয়োগ করি তাহলে রিমাইন্ডার আউট হয়ে যাবে। এইচসিএফ ইন্টু কোপ্রাইম 1 আর এইচসিএফ ইন্টু কোপ্রাইম 2 পড়ে থাকছে। আবার এরকম আরেকটা করে নেব স্যার, আর তারপরে তাদের এইচসিএফ করবো আর খেল খতম হয়ে যাবে। ঠিক আছে, এইটা হবে ডিফারেন্স তোমার সাথে বাকিদের। চলে আসি, আমাদের প্রায় কনসেপ্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এটা তো 64 বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম, 65 হোমওয়ার্ক দিয়েছিলাম, 66 হোমওয়ার্কে ছিল, 67, 68-তে চলে আসি। 68 আমাদের হয়ে গিয়েছে লাস্ট দিন, 69 হয়েছে, 70 হয়ে গেছে অনেক আগেই, 71 লাস্ট ডেতে করেছি, 72 করব আর 73 করব। আজকে আর দুটো অঙ্ক হবে, তারপরে আমাদের এইচসিএফ আর এলসিএম কে আমরা কি করব, কমপ্লিট করব। আর দুটো অঙ্ক পড়ে আছে, এই অঙ্ক আর এরপরে আরেকটা অঙ্ক করব। দেখো এত বড় লেখা আছে, কিন্তু ভয় পেও না, কারণ আমাদের বেসিক কনসেপ্ট পুরোপুরি রেডি, সুতরাং ভয়ের কোনো কেস নেই, ভয়ের কোনো জায়গাতে কোনো রকম ভাবে কেস নেই। লেডি কনস্টেবল আরেকবার বলে দিই তোমাদের উদ্দেশ্যে, লেডি কনস্টেবল বাইরে বার হয়েছে, নোটিফিকেশন বাইরে বার হয়েছে, অবশ্যই অবশ্যই করে কিন্তু ফিল আপ করবে মেয়েরা। ঠিক আছে, যাদের হাইট আছে, যাদের হাইট আছে তারা ম্যান্ডেটারি, তারা কোনো দিকে নজর দিও না, না প্রাইমারি, না এটা, না ওটা, না সেটা, একমাত্র একমাত্র হচ্ছে নজর রাখো শুধুমাত্র কোন দিকে, লেডি কনস্টেবলের দিকে। যাদের হাইট আছে তাদের সুবর্ণ সুযোগ। আবার কবে লেডি কনস্টেবলের পরীক্ষা হবে তার কোনো গ্যারান্টি নেই, যেহেতু এবার হচ্ছে, তার পুরো ফোকাস রাখো, কাট অফ একেবারে নিচে থাকবে, একেবারে লো কাট অফ থাকবে। আর তার উপরে যদি কোনো মেয়ে এরকম থাকো যে স্পোর্টসের মেয়ে, একেবারে ঘরে ডেকে চাকরির জন্য নিয়ে চলে যাবে কিন্তু। ঠিক আছে, এরকম কেসের পর্যায়ে হয়ে যাবে। তার মানে সামান্য একটু পরও ঘরে ডেকে নিয়ে যাবে, মানে কি তার মানে 1-2 কাট অফ এটাও নয় কিন্তু, বাকি পরীক্ষার তুলনায় স্যার ঘরে ডেকে নিয়ে যাবে। বাকি পরীক্ষাতে কি করতে হচ্ছে, যেমন হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলে কি করতে হচ্ছে, তোমাকে দিতে হচ্ছে ধর্ণা দিতে যেতে হচ্ছে, তোমাকে মিছিলে যেতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে, তারপরে আবার হচ্ছে টুইটার ক্যাম্পেইন চলছে, ইমেল করছে, বিভিন্ন জনা বিভিন্ন কেস করাচ্ছে, পোস্টার টাঙাচ্ছে, এই করছে ওই সেই করছে, আর তারপরেও চাকরি আসছে না হচ্ছে আমাদের কনস্টেবলে, ডাব্লিউবিপি কনস্টেবলে, মানে হচ্ছে যেটা আমাদের নর্মাল কনস্টেবল আর কি। আর এখানে কি হবে স্যার, এখানে যদি যাই হোক না কেন, ওখানে দেখো যে কাট অফও উপরের দিকে যাচ্ছে, এটাও তোমরা দেখছো, কিন্তু এখানকার ব্যাপার অন্যদের তুলনায় যত এক্সাম আছে স্যার তার তুলনায় অনেক অনেক ইজি গ্রেডের এক্সাম হবে। কোশ্চেনের লেভেলও হয়তো ইজি থাকবে, কাট অফও অনেক নিচে থাকবে, এটা খেয়াল রাখো। ঠিক আছে, সুতরাং এই পরীক্ষা কোনো দিকে নজর দিও না, শুধুমাত্র এই পরীক্ষার দিকে ফোকাস করো, আর কোনো দিকে ফোকাস হবে না মেয়েদের জন্য। এর থেকে বড় সুযোগ মেয়েরা কোনো পরীক্ষাতে পেতে পারো না। আবার বলে দিচ্ছি, এর থেকে বড় সুযোগ মেয়েরা কোনো পরীক্ষাতে পাবে না, এর থেকে বড় সুযোগ মেয়েরা কোনো পরীক্ষাতে পাবে না লেডি কনস্টেবলের তুলনায়। ঠিক আছে, যাদের হাইট আছে ওদের কথা বলছি, বা যারা স্পোর্টসের ছেলে মেয়ে, যারা স্পোর্টসের মেয়েরা রয়েছে, যারা খেলাধুলা করো, ঠিক আছে, যদি ওদের কাছে সার্টিফিকেট থাকে ব্যাস খেল খতম, চলে আসে। কারণ ওদের জন্য কি রয়েছে, কোটা রয়েছে আলাদা করে, আর কোটাতে মানে হচ্ছে এক একটা কোটাতে দেখবে কাট অফ কত কত নিচে থাকে। লাস্ট বারের যে কাট অফ গিয়েছে, লাস্ট বারে কাট অফ তো একেবারে হচ্ছে ডাউনে ছিল। লাস্ট বারে কাট অফ কত গিয়েছে, আমি আজকে বা গতকালের ক্লাসে আমি এটা নিয়ে ডিসকাশন করছিলাম, যে কাট অফ কত গিয়েছে, একদম ডাউনে ছিল হচ্ছে কাট অফ। যারা হচ্ছে 22, 23, 24 পেয়েছে তারা হচ্ছে ডাক পেয়ে গিয়েছিল, বুঝতে পারছে, 22, 23, 24 ডাক পেয়ে গিয়েছে। এখন তোমাদের মধ্যে যা কোয়ালিটি আছে স্যার 22, 23, 24-এরও বেশি আছে। আর যদি একটু পড়া শুরু করো তাহলে তো আর কি বলবো, কে আটকাবে তোমাকে, কেউ আটকানোর থাকবে না। চলে আসি, কি বলছে, একজন ফার্মার হ্যাজ 945টা কাউ, একজন ফার্মারের 945টা গরু আছে এবং 2475টা শিপ আছে। ঠিক আছে স্যার, এরপরে বলছে হি ফার্মস, সে ফার্ম করে, সি ফার্মস দেম ইনটু ফ্লক্স। তো এখানে আগে একটু ইংলিশের ব্যাপারই বলে দিই, ইংলিশের ব্যাপার বলে দিই একটু। দেখো 945-এর পরে যে কাউটা আছে, কাউয়ের সাথে কি লেখা আছে, এস লেখা আছে, কাউজ লেখা আছে। আর 2475-এর পরে তাহলে স্যার শিপস বলে নেই কেন? উত্তর হচ্ছে শিপস বলে এই কারণে নেই, কারণ শিপ নিজেই হচ্ছে প্লুরাল,
শিপ নিজেই হচ্ছে কি স্যার প্লুরাল, তাই এর সাথে আবার এস যুক্ত করার কোনো দরকার নেই। ঠিক আছে? হি ফার্মস দেম, সে তাদেরকে ফার্ম করে, চাষাবাদ করে, ইনটু ফ্লক্স। ফ্লক্স মানে কি স্যার দলে দলে, যেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, সেই কালেকটিভ নাউন রয়েছে ফ্লক্স। কিপিং কাউ, কিপিং কাউ, তাদের রাখছে কাউকে, অ্যান্ড শিপকে সেপারেট। আর এই যে যে ফার্মার আছে সে কিন্তু কাউকে আর শিপকে আলাদা আলাদা রাখে। অ্যান্ড হ্যাভিং সেম নাম্বার অফ এনিমেলস, আর তাদেরকে আলাদা আলাদা রাখে, আর এক একটা দলে সেম নাম্বার অফ এনিমেল থাকে। দেখো, একজন ফার্মার আছে যার 945টা গরু আছে আর 2475টা কি আছে, শিপ আছে। সে তাদেরকে হচ্ছে ফ্লকে রাখে, মানে দলে দলে করে রাখে। কিন্তু এটাও মনে রাখতে হবে, গরুদেরকে আলাদা রাখে, ভেড়াদেরকে আলাদা রাখে। আর প্রতিটা দলে হ্যাভিং দ্য সেম নাম্বার অফ এনিমেল, আর প্রতিটা দলে কিন্তু কি হবে, একই, মানে প্রথম দলে যদি 10 জন থাকে, দ্বিতীয় দলে 10, তৃতীয় দলেও কিন্তু 10 জনাই থাকবে। এবার বলেছে ইফ দিস ফ্লক্স আর অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, আর বলছে এক একটা দলে, আর বলছে এক একটা দলে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ফ্লক আর শিপ রাখতে হবে, কিন্তু যেখানে ফ্লক রাখছো ফ্লকটা যেন ম্যাক্সিমাম থাকে, আর শিপটাও যেন হচ্ছে, সরি, একটাতে যেখানে কাউ রাখছো সেটাও যেন ম্যাক্সিমাম থাকে, আর যেটা শিপ আছে সেটাও যেন স্যার ম্যাক্সিমাম। কাউ আর শিপ যেন স্যার এক একটা দলে ম্যাক্সিমাম নাম্বার থাকে। আবার ম্যাক্সিমাম নাম্বার মানে কি স্যার, 945 এক দলে 945 রাখবো? উত্তর হচ্ছে, আরে স্যার ফ্লোরের কথা মনে নেই? ফ্লোরে ওখানে কোনো কাটা, মানে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার বাবু, আর তুমি যখন বাজার থেকে নিয়ে আসবে হচ্ছে টাইলস, তুমি হচ্ছে আন্দাজে নিয়ে আসবে, এসে টাইলস গুলোকে কেটে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় কেটে কেটে বসাবে? উত্তর হচ্ছে না স্যার, পুরোপুরি যেন ম্যাচ করে, পুরোপুরি যেন ম্যাচ করে। সেম কেস স্যার এখানে। তো হচ্ছে বলছে এদেরকে লার্জেস্ট, অ্যাজ লার্জ অ্যাজ পসিবল কিন্তু বিভক্ত করতে হবে। সব থেকে বেশি এক এক দলে যতজনকে ম্যাক্সিমাম নাম্বারকে রাখা যায় ততজনকে রাখবে। প্রশ্ন হচ্ছে তাহলে 945 কে রাখবো? আমি বললাম 945 তো ভাই কাউকে রাখলি, কিন্তু 945টা করে যদি শিপ রাখি তাহলে কি 2475কে কি দুটো ভাগ বা তিনটে ভাগে সমান করে ভাগ করা যাচ্ছে? উত্তর হচ্ছে না স্যার, তাই 945 তো হবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এনিমেলস ইন ইচ ফ্লক্স, তবে বলতে চাইছে যে প্রতিটা ফ্লকে কতগুলো করে এনিমেল আছে, আর বলছে এরকম ভাবে কতগুলো ফ্লকের দরকার আছে, আর এরকম ভাবে টোটাল কতগুলো ফ্লকের দরকার আছে, মানে কতগুলো দল দরকার আছে, আর প্রতিটা দলে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কতজন করে বা কতগুলো করে হচ্ছে কাউ থাকবে অথবা শিপ থাকবে, এটা চেয়েছে কোশ্চেনে। আর মানে কোশ্চেনে দুটোই চেয়েছে, প্রতি গ্রুপে কতজন করে থাকবে এটা চেয়েছে, আর কি চেয়েছে, কতগুলো ফ্লক আছে স্যার এটাও চেয়েছে। করো দেখি কি করবে। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, এলসিএম আর এইচসিএফ এর। সুতরাং এবার একটু বুদ্ধি ইউজ করো, আর বুদ্ধি ইউজ করে করার চেষ্টা করো। চলে আসি, চলে আসি আমি অ্যান্সারের দিকে। ভালো করে ফোকাস করবে। আমাকে বলেছে, আমাকে বলেছে হচ্ছে সব থেকে বেশি, এক একটা দলে সব থেকে বেশি কতজন আর কি হতে পারে, কতজন এক একটা দলে সব থেকে বেশি কতগুলো করে এনিমেল থাকবে। আমি জানি তার জন্য কি করতে হবে স্যার, আমাকে এইচসিএফ বাইরে বার করতে হবে। তুমি বলে হ্যাঁ স্যার এইচসিএফ। এবার এইচসিএফ 945 আর 2475 এর এইচসিএফ আমি কি করে বাইরে বার করব? এইচসিএফ আমি কি করে বাইরে বার করবো? ভাগ করা শুরু করি। আমি বললাম যে বোকা নাকি, সবসময় কেন এরকম জিনিস করবে? এইচসিএফ তো তোমার কাছে গিভেন আছে। তো একবার আমি একবার একটু অবজারভেশনের খেলাটাকে খেলি। আচ্ছা দেখি তো এখানে কি আছে, 945, তার মানে এর মধ্যে 9 আছে। তো তুমি বলে হ্যাঁ স্যার। এর মধ্যে কি 9 আছে? 7 আর 2 এর 9 স্যার, 5 আর 4 এর 9 স্যার, এর মধ্যেও 9 আছে। তাহলে এর মধ্যেও 9 আছে, এর মধ্যেও 9 আছে। তার মানে এইচসিএফ এর মধ্যে, তার মানে স্যার এইচসিএফ এ অবশ্যই করে কি থাকবে স্যার, এইচসিএফ এ অবশ্যই 9 থাকবে। আর কি কেউ আছে একটু চেক করে নিই তো, এইচসিএফ এ কি আর কেউ আছে একটু চেক করি। দেখতে পেলাম যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, তার মানে এই সংখ্যার মধ্যেও 5 আছে? হ্যাঁ স্যার। এই সংখ্যার মধ্যে কি 5 আছে? তুমি বলে যে হ্যাঁ স্যার, এই সংখ্যার ভিতরেও কিন্তু কি আছে, 5। এই সংখ্যার লাস্টেও কিন্তু 5 আছে, তার মানে স্যার এই সংখ্যার ভিতরেও 5 আছে। তাহলে স্যার 5ও কমন আসবে। আমি বললাম যে এর ভিতর থেকে 9 বেরিয়ে গেছে আগেই, আর তারপর এখন দেখতে পেলাম কত বেরিয়েছে স্যার, 5।
এরপরে আর চেকের দিকে যেও না, কারণ এখানে দেখো অপশনে 15, 9, 46 আর 45 আছে। দেখতে পেলাম এইচসিএফ কত হচ্ছে স্যার 45, এইচসিএফ কত হচ্ছে স্যার 45, তার মানে প্রতি গ্রুপে কতজন করে এনিমেল থাকবে 45টা করে। অপশন এতে আছে 15, কাটলাম। অপশন বিতে আছে 9, কাটলাম। অপশন সিতে 46, কাটলাম। অপশন 3-এ একমাত্র আছে 45। এবার 76টা হবে কি হবে না, এটা কি আর চেক করতে যাবে? তুমি বলে স্যার ন্যাচুরাল 45 হলে 76 আমার হতে বাধ্য স্যার, 76 হতে আমার বাধ্য। দেখো যে খেলাটা বুঝলে কিনা, প্রতি রকম ভাবে খেলতে হবে কিন্তু, ঠিক আছে? নিজের বুদ্ধি, নিজের অবজারভেশন, এই সমস্ত কিছু কাজে লাগাতে হবে। আর এলসিএম আর এইচসিএফ হয়ে যাওয়ার পরে তোমাদের কাজ কি হবে, যত বেশি প্র্যাকটিস পারো, সবার প্রথমে আরো আরেকবার করে ভিডিওগুলোকে চেক করবে, আর তারপরে তোমাদের কাছে যে কোনো বই যেটা রয়েছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস শুরু করে দেবে এইচসিএফ আর এলসিএম এর উপরে। তো আজকে লাস্ট কোশ্চেনের দিকে চলে আসি আমরা, কোশ্চেন নাম্বার 73। কোশ্চেন নাম্বার 73, আর আশা রাখছি এটা আমরা প্রত্যেকে পারবো। কি আছে স্যার? এসএসসি জিডির কোশ্চেন, রাইফেলম্যান জিডি, মানে এসএসসি জিডির কোশ্চেন 2012 সালে। একজন মিল্ক ভেন্ডর আছে, তার মানে একজন দুধওয়ালা আছে, ঠিক আছে, ধরে নিলাম হচ্ছে দুধওয়ালা আছে, যার কাছে 21 লিটারের কাউ মিল্ক আছে, 21 লিটারের কাউ মিল্ক আছে, ঠিক আছে স্যার। 42 লিটারে কি আছে? টোন্ড মিল্ক আছে। স্যার এবার প্রশ্ন হচ্ছে টোন্ড মিল্ক কি আবার স্যার? টোন্ড মিল্ক কি? তো দেখবে অনেকে না, যখন তোমরা হচ্ছে দুধের দোকানে যদি কেউ যাও, অথবা যে হচ্ছে দুধের সাথে একটু চেনা পরিচয় আছে, সে জানে ব্যাপারটা কি। স্পেশালি যারা দুধ মিলে থাকে তারা এই টোনের ব্যাপারটা বেশি জানে, মানে যেখানে প্যাকেজিং হয় আর কি, যেখানে প্যাকেজিং হয়, প্যাকেটের উপরে লেখা থাকবে যেটা টোন্ড মিল, অথবা কোনো জায়গায় লেখা থাকবে এটা হচ্ছে ডবল টোন্ড মিল, এরকম ভাবে লেখা থাকবে। তার মানে কি, টোন্ড মানে কি স্যার? ওর ভিতরে দুধের মধ্যে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটাকে হচ্ছে বাইরে বার করে নেওয়া। ক্রিম মানে বুঝতে পারছো তো, এই যে সে স্বর যেটাকে মালাই বলে আর কি, ওই জিনিসটাকে টেনে বাইরে বার করে নেওয়া। প্রশ্ন হচ্ছে কেন স্যার দুধের ভিতর থেকে এই টোন্ড মিল্ক বাইরে বার করে নেয়? কারণ এই যে দুধের ভিতরে যে জিনিসটা রয়েছে, এই যে জিনিসটাকে টেনে বাইরে বার করে আনে, সে না আমাদের একটু হার্টের পক্ষে বা রক্তের পক্ষে একটু ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে, ঠিক আছে? তো একটু ডিস্টারবেন্স, যেহেতু ওর মধ্যে ফ্যাট আছে স্যার, এ আমাদের কি করতে পারে, আমাদের হার্ট ব্লকেজও মানে হচ্ছে করে দিতে পারে যদি এক্সেস মাত্রায় নেওয়া হয় তো। বা যে হার্টের পেশেন্ট তার কিন্তু এই জিনিসগুলো খাওয়া পুরোপুরি মানা থাকে। এই কারণে তাকে যদি দুধ খেতেই হয়, তবে তাকে কিন্তু কেমন দুধ খেতে হবে? ডবল টোন্ডের দুধ খেতে হবে। ডবল টোন্ডের দুধ খেতে হবে, যেখানে স্যার এই জিনিসকে কি করে হচ্ছে বাইরে বার করে আনে। একদম দামও কম নেয় হচ্ছে মিল্কটার, কারণ হচ্ছে ওখান থেকে যে জিনিসটা টেনে বাইরে বার করে আনে সেটা দিয়ে তারা আবার পরবর্তীতে কাজেও লাগায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। তার মানে একজন মিল্ক ভেন্ডার আছে, তার মানে একজন দুধওয়ালা রয়েছে, যার কাছে 21 লিটার গরুর দুধ আছে, 42 লিটার সিঙ্গেল টোন্ড মিল্ক আছে, তার মানে একবার জাস্ট হচ্ছে ছেঁকে নেওয়া হয়েছে। আর কি বলেছে 63 লিটার কি আছে স্যার? ডবল টোন্ড মিল্ক আছে। তার মানে 21 লিটার কাউ মিল্ক, 42 লিটার টোন্ড মিল্ক, আর হচ্ছে 63 লিটার ডবল টোন্ড মিল্ক আছে। ইফ ইউ ওয়ান্টস টু প্যাক দেম ইন ক্যানস, এবার যদি সে তাদেরকে প্যাক করার চেষ্টা করে, ক্যানে যদি প্যাক করার চেষ্টা করে, সো দ্যাট, এটা এসপি নয়, এটা হবে সো দ্যাট ইচ ক্যান কন্টেইন সেম লিটার অফ মিল্ক। এবার প্রতিটা কন্টেন্টসে কি থাকবে স্যার? সেম লিটার অফ মিল্ক থাকবে। ডাজ নট ওয়ান্ট টু মিক্স এনি টু কাইন্ডস, আর সেখানে না কোনো কাউকে মিক্স করা যাবে না, যেমন এর আগেরটাই গরু আর হচ্ছে ভেড়াকে কি মিক্সড করেছিলাম? উত্তর হচ্ছে না স্যার, সেরকম এখানেও মিক্সড করা যাবে না। তাহলে জানতে চাইছে দেন দ্য লিস্ট নাম্বার অফ ক্যানস, তাহলে জানতে চেয়েছে সব থেকে কম কতগুলো ক্যানস আমি এখানে ইউজ করতে পারবো, সব থেকে কম মাপের কতগুলো ক্যান আমার দরকার লাগবে। আরে স্যার, সব থেকে কম যদি আপনার ক্যান দরকার লাগে, তাহলে যে পাত্রটা আপনার হতে হবে, যে পাত্র দিয়ে আপনি দুধ তুলছেন, অথবা যে প্যাকেটটা হতে হবে স্যার, ওই প্যাকেটটা কিন্তু কি হতে হবে, বা ক্যানের সাইজ কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম হতে হবে। তবে গিয়েই তো স্যার লিস্ট নাম্বার অফ এটা লাগবে। যেমন একটা ফ্লোরে, এগুলো সব ফ্লোরের কেস যাচ্ছে, সব ফ্লোরের কেস, যে ফ্লোর বুঝে গেছিলে, ফ্লোরে তুমি কিভাবে করে হচ্ছে টাইলস বসাবে, সে এটা সেকেন্ডের মধ্যে উড়াবে, ঠিক আছে? তো ফ্লোরেও কি বলেছিল মালিক তোমাকে? মালিক বলেছিল ইঞ্জিনিয়ার বাবু এদিকে আসুন আর বসুন, আর আমার ফ্লোরে কম থেকে কম টাইলস বসাবেন। আর এখানেও তো সেম জিনিস বলেছে, বলছে কম থেকে কম ক্যান ইউজ করবেন।
কম থেকে কম ক্যান ইউজ করবেন। সুমন বলছে 6, সুবীর বলছে 6। চলে আসি কি হতে পারে স্যার। তার মানে সবার আগে আমার একে এইচসিএফ বাইরে বার করে নিতে হবে। এইচসিএফ কত স্যার? 21, 42 আর 63 এইচসিএফ কত স্যার? 21। তার মানে এক একটা ক্যানে কত লিটার করে হচ্ছে দুধ ভরবে? 21। তাহলে দেখো তো এই কাউ মিল্কের জন্য কতগুলো ক্যান দরকার? তুমি বলে স্যার এর জন্য একটা ক্যান। 42 লিটারের জন্য কতগুলো ক্যান দরকার? তুমি বলে দুটো ক্যান। স্যার 63 লিটারের জন্য কতগুলো ক্যান দরকার? তুমি বলে তিনটে ক্যান। আর কোনো কিছু না স্যার। তাহলে দেখি তো এবার কতগুলো তৈরি হলো। কতগুলো ক্যান আমার দরকার পড়ছে? স্যার এখানে একটা আছে, 1 আর 2 এ 3 হলো, 3 আর 3 এ কত হলো স্যার? 6। কোথায় আছে? অপশন 2 এ 6 আছে, 6 আমার কারেক্ট অ্যান্সার। একদম কারেক্ট বলেছো। যারা যারা অ্যান্সার দিয়েছো, সুমন, সুবীর, আশরাফুল, দেবাশিস, তপতি, প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছো। তো এখানে আমাদের সমাপ্ত হলো আমাদের একটা অতি সুন্দর আর কনসেপচুয়াল একটা টপিক, যার নাম হচ্ছে এলসিএম আর এইচসিএফ। দেখো সমাপ্ত বলে তো কোনো সময় হয় না কিছু। জাস্ট আমরা কিছু কনসেপ্ট পড়েছি, ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়েছি। আর এরপরে বাইরে যা যা কনসেপ্ট আছে, যদি কোনো যা জিনিসগুলো এখন বাকি আছে, সাপোজ তুমি অঙ্ক বই নিলে, নতুন কোনো কিছু পেলে তুমি ভাববে, তুমি আরামসে করতে পারবে। কোনো অঙ্কে হয়তো একটু বেশি ভাবতে হবে, কোনো অঙ্কে একটু কম ভাবতে হবে, ব্যাস। এছাড়া আর কোনো ব্যাপার না। ঠিক আছে, আশা করছি তোমাদের সবাইকে বুঝাতে পেরেছি আর তোমরাও বুঝতে পেরেছো। তাহলে কাজটা কি হয়ে যাবে স্যার? রিভিশন করা। যদি কারোর কিছু বলার থাকে 2 মিনিট বলতে পারো, না হলে ক্লাস অফ করব। যদি কারোর কিছু বলার থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো। এরপরে যে টপিকটা স্টার্ট করব আমরা হচ্ছে এভারেজ কে স্টার্ট করব। এর পরের টপিক হবে আমাদের এভারেজ। হ্যাঁ, এভারেজ হবে সুমন, সামনের টপিক হয়ে যাবে আমাদের এভারেজ। হয়তো আগামী কাল থেকেই আমরা এভারেজ স্টার্ট করব, ঠিক আছে? যদি বাই চান্স কোনো কারণে হচ্ছে আগামীকাল যদি স্টার্ট না হয়, তাহলে তো পরের উইকে আমাদের স্টার্ট হচ্ছে। আগামীকালই ধরে রাখো, যদি বাই চান্স, যেহেতু একটা নতুন টপিক হচ্ছে, তাই আমি কি চাইছি যে কালকে যদি শুরু করি, আবার মিডিলে একটা কি হয়ে যাচ্ছে, গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে আমি ভাবছি যে কালকে করব কি করব না। যদি কালকে বাই চান্স না করি, তাহলে হচ্ছে মানডে থেকে করব। ঠিক আছে, সমস্ত কিছু রেডি আছে, ওটা নিয়ে ব্যাপার না। দেখো কালকে করলে কি হবে, মানে হচ্ছে বুধবার, তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এত দিনের গ্যাপ একটা পড়ে যাচ্ছে। এই কারণে আমি ভাবছিলাম যে কালকে করব কি করব না। ঠিক আছে, দেখি কি করছি। যেরকম ব্রেনে আসবে সেই অনুসারে। যদি দেখো যে মানে হচ্ছে নোটিফিকেশন যায়নি, এসএমএস যায়নি, তার মানে সোমবার থেকে স্টার্ট দেবো। আর না হলে কালকে এসএমএস গেলে তো কাল থেকেই স্টার্ট করব। আমাদের আরো আর একটা ইম্পর্টেন্ট টপিক, যার নাম হচ্ছে এভারেজ। আর এভারেজে কিন্তু মনে রেখো, ওটাও কনসেপচুয়াল হবে। আর ওখানে কিন্তু আরেকটা জিনিসের দরকার আছে, যার নাম হচ্ছে এসডিসি এর। কারোর কিছু বলার থাকলে বলতে পারো। তাহলে মানডে থেকেই করেন, যেটা ভালো বুঝবেন আপনি। হ্যাঁ, ওটা দেখি মানডে থেকেই ভাবছি, দেখি কি করা যায়। আর হচ্ছে সামনে সিআরপিএফ আছে, কিন্তু সিআরপিএফ এ যেটা শোনা যাচ্ছে, সিআরপিএফ এর জিডিতে আর কি, জেনারেল ডিউটিতে কি রয়েছে, শোনা যাচ্ছে যে 1 লাখ, 1 লাখ অ্যাভাভ। হ্যাঁ দাদা, ওটা ভালো হবে। ঠিক আছে অরিন্দম, আমি দেখছি, সোমবার থেকেও হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সোমবার থেকেই না হয় হবে। আর সিআরপিএফ এর কথাটা মাথায় রেখো প্রত্যেকে, যারা লড়াই করছো। সিআরপিএফ এ কিন্তু 1,30,000-এর কাছাকাছি ভ্যাকান্সি, মানে একটা হিউজ হিউজ ভ্যাকান্সি বার হতে চলেছে সামনে। যেহেতু সামনেই লোকসভা ভোট আছে, তার মানে কেন্দ্র কিন্তু একটা চমক কিন্তু দিতে পারে। তো এই চমক কিন্তু আসতেই পারে, ঠিক আছে, সামনের দিনে। তো সিআরপিএফ এর জন্য রেডি থাকো। আর সিআরপিএফ এর সিলেবাস কিন্তু আশা রাখছি আমি জিডির সিলেবাস অনুসারে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে থাকবে। আর যেটা এবার দেখা যাচ্ছে যে এই যেটা আমি দেখতে পেলাম কেপিতে হচ্ছে, মেইনসে দেখো ইংলিশকে 10 নম্বরে রেখেছে। লেডি কনস্টেবলের মেইনসে ইংলিশকে 10 নম্বর রেখেছে। বলা যায় না এবার ডাব্লিউবিপি মেইনসে কি করবে, এবার কিন্তু বলাটা মুশকিল। হতে পারে যে এখানেও ইংলিশের ভেট, মানে হচ্ছে ইংলিশের মাত্রা কত করে দিল, 10 করে দিল। হয়ে যেতে পারে, বলা যায় না, গ্যারান্টি নেই। এদের তো কোনো রকম কোনো কিছু নেই, এদের না আছে মান, না আছে কোনো রকম কিছু, যে এদের কোনো রকম কোনো কিছু নেই, কোনো না আছে সেন্স, না আছে কিছু। এরা এদের মর্জি মতো যখন যেরকম ইচ্ছা হবে তখন সেরকম করবে। তো তোমরা তোমাদের মতো প্রিপারেশন করতে থেকো। ইংলিশকে একদমই হালকার ছলে নিও না, যে আমার 10 নাম্বার আছে ইংলিশ আর করবোই না।
ওই সমস্ত কোনো ভাবনা রাখবে না, ইংলিশে ইংলিশের মতো শিখবে, অঙ্কে অঙ্কর মতো শিখবে, প্রতিটার মতো শিখে চলবে। ঠিক আছে? কারণ শুধু তোমার সামনে কেপি বা হচ্ছে ডাব্লিউবিপি নয়, তোমার সামনে জিডি আছে, তোমার সামনে স্যার সিআরপিএফ আছে, আর সিআরপিএফ এর ভ্যাকান্সির সামনে বাকি সমস্ত ভ্যাকান্সি তো বাচ্চা হয়ে গেছে। জানি না এবার যে একবারে অত বড় ভ্যাকান্সি কিনা। আর জিডিতে তো এবার দেখতেই পেলে যে কত ভ্যাকান্সি হলো। জিডির ভ্যাকান্সি একবার ভেবে দেখো যে কত বড় ভ্যাকান্সি জিডিতে। হ্যাঁ, আমাদের সামনে এমটিএস আছে, সিএইচএসএল আছে। যাদের একটু ভালো টার্গেট তারা স্যার ইংলিশ নিয়ে করবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো স্যার এইটুকখানি ওদের মান বিচার রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কত দূর, ওরা কত দূর ভাবতে পারবে। ওরা ভাববে যে এখনকার স্টুডেন্টদের ট্রেন্ড কি চলছে, যাতে আমরা হচ্ছে ওই জিনিসটা পাই, যাতে হচ্ছে যখনই ওই দিনটা আসবে সেদিন কি যেন হচ্ছে আমার দলে হচ্ছে ওই স্ট্যাম্পটাকে হচ্ছে লাগিয়ে দেয়। এই ভাবনার বিচারে ওরা হচ্ছে চালায়। একটা স্টুডেন্টের কোনটা দরকার আছে কোনটা দরকার নেই, এই জিনিস নিয়ে কিন্তু হচ্ছে খুব একটা বেশি ভাবে না। বুঝতে পারছি ব্যাপারটা। এই কারণে ইংলিশকে নিয়ে বা অন্য জিনিসকে নিয়ে যে ছেলে খেলাটা হয়ে যায়, এটা বড় হচ্ছে মুশকিল হয়ে যায়। আমি তো সব সাবজেক্ট একসাথে নিয়ে চলতেই পারি না। চলতে হবে সব সাবজেক্ট। মনে রাখো একটা জিনিস, তপতি, যদি কোনো সময় তুমি এটা মনে করো তুমি ইংলিশে একেবারে টপ গ্রেডের, তুমি টপ গ্রেডের হও বা এই পৃথিবীর ১ নাম্বার ব্যক্তি হও, কোনো যায় আসে না, তোমার সিলেকশন হবে না ভেবে রেখো। তুমি ম্যাথের একদম 100% টপ গ্রেডের, তোমায় একেবারে শিওর শট থাকো তোমার সিলেকশন হবে না। আর হলেও ওই রকম পরীক্ষায় সিলেবাস হবে, ওই রকম পরীক্ষাতে সিলেকশন আসবে যেখানে স্যার 50 নম্বরে ম্যাথ অথবা 50 নম্বরের জিকে বা ইংলিশ আছে, ওই টাইপের এক্সামে হবে। বাকি নর্মাল পরীক্ষায় তোমার সিলেকশন হবে না। সিলেকশন তখন হয় যখন কোনো ব্যক্তি, কোনো স্টুডেন্ট যখন কি রাখে, ব্যালেন্স করতে জানে। যে ব্যালেন্স করতে জানে তার চাকরি হবে। সুতরাং ব্যালেন্সটা কিন্তু করো। ঠিক আছে? এইটা দরকারি। যে ব্যালেন্স করবে তার চাকরি নিমেষে পাবে। সব পড়তে হবে একবারে। আর জিআই যে ডিপার্টমেন্ট আছে, জিআই ডিপার্টমেন্টের দিকে বিশেষ, যেহেতু তপতি, আহ, তুমি বলছো আর কি মেয়ে যেহেতু, তাই আমি বলে রাখি লেডি কনস্টেবল সামনে আছে। আর লেডি কনস্টেবল কিন্তু 25 নম্বরে জিআই রেখেছে। আর ওই 25 নম্বরে জিআই সব থেকে বড় ড্যামেজ করবে। ঠিক আছে? তো এইগুলোর দিকে নজর রেখে পড়াটা স্টার্ট করো। ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করলেই চাকরি, ব্যালেন্স না করলেই মুশকিল হবে, চাকরির থেকে কিন্তু সময়টা বেশি লেগে যাবে। আর কেউ কিছু বলতে চাইলে বলো, না হলে ক্লাস এখানে স্টপ করছি এবার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে। হাইট নেই আমার স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপকামিং যে এক্সাম গুলো আছে, এমটিএস আছে, এটা আছে, এগুলোর দিকে নজর দাও তাপতি, কোনো অসুবিধা নেই। হাইট নেই তাতে কি হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার মানডেতেই, ঠিক আছে? তাহলে আর আগামীকাল কোনো কিছু করছি না। বলো সাদ্দাম, কিছু বলতে চাইছো? আগামীকাল আর আমি ক্লাস নিচ্ছি না তাহলে। তাহলে একেবারে মানডে থেকে আমরা হচ্ছে এভারেজ স্টার্ট করব। খুব ইম্পর্টেন্ট আর একটা সুন্দর কনসেপ্ট, যেরকম তোমাদের এলসিএম আর এইচসিএফ এ লেগেছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে।